নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, জন্ম মৃত্যু বিবাহ সবটা বিধাতার লেখা, কার কখন হবে কেউ জানে না। কিন্তু বর্তমানে চলছে শ্রাবণ মাস। আমরা জানি এই শ্রাবণ মাস মহাদেবের খুব প্রিয় মাস। তার বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে একটা কারণ এই মাসেই কিন্তু যে সমুদ্র মন্থন হয়েছিল দেবতা এবং অসুররা মিলে করেছিল এবং সেখানে 14 রত্ন উঠে এসেছিল। তার মধ্যে সব থেকে যেটা খুব গুরুত্ব ছিল সেটা হচ্ছে অমৃত, এবং সেই অমৃত উঠে এসেছিল এবং সেই অমৃত তারা দেবতারা পান করেছিল এবং তারা কিন্তু অমৃতই হয়ে আছে। অর্থাৎ তারা কিন্তু তাদের যে জায়গা তারা যার জন্য চেয়েছিল সেটা কিন্তু তারা পেয়েছিল। এবং এছাড়াও কিন্তু আরও যে 13টা রত্ন রয়েছে সেগুলোতে নিয়ে আমি বিগত দিনে প্রচুর এপিসোড করেছি। কারণ এই অমৃত প্রত্যেকেই চায় যে সে অমৃত হয়ে থাকতে, সে বেঁচে থাকতে, সারা জীবন সে বেঁচে থাকার একটা তাদের মধ্যে সবার মধ্যেই সেই প্রবণতা থাকে। কিন্তু কোনো কোনো মানুষ দেখবেন, সেই মানুষ সে কিন্তু তার কর্মের মাধ্যমে বেঁচে থাকে। কর্মের মাধ্যমে আপনি অনেক 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 বছর বছর বেঁচে থাকতে পারেন, কিন্তু জন্মগ্রহণ করলে মানব শরীরে আপনার মৃত্যু অবশ্যই। আজকের আলোচনা করব একটা জাতক জাতিকা তার জীবনের শেষ বয়সে গিয়ে তার সম্ভাব্য মৃত্যুর কারণটা কি হতে পারে। অবশ্যই বলবো, রাশি অনুযায়ী বলবো, এবং রাশির এখানে একটু অন্য রকমের কানেকশান, সেটা অবশ্যই প্রথম দিকে মন দিয়ে আপনাকে শুনতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে মিস করবেন এবং ভুল আপনি ক্যালকুলেশন করবেন। কারণ এখানে বলা হচ্ছে একটা জাতক জাতিকার ক্ষেত্রে জীবনের, আমরা বারবার বলি না 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে। এই জীবনযাপন চলার ক্ষেত্রে যে 12টা ভাব দেওয়া হয়, এই 12টা ভাবের দ্বাদশ ভাব হচ্ছে মোক্ষ লাভ দেয়। আপনি আপনার জীবনে মোক্ষ লাভ করতে পারবেন কি না, জন্মগ্রহণ করলেন, তারপরে শিখলেন, আপনার জীবনে সঠিকভাবে শিখলেন, গুরু ধরে শিখলেন, শেখার পরে আপনাকে সেটাকে অ্যাপ্লাই করলেন, সেটাকে কর্মজীবনে প্রবেশ করলেন, সেখান থেকে অর্থ ইনকাম করলেন, সংসার করলেন, জীবনে স্থায়ীভাবে বসবাস করার চেষ্টা করলেন, জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি পাওয়ার চেষ্টা করলেন, এবং তারপরে ধীরে ধীরে আপনি মোক্ষ লাভের দিকে অগ্রসর হলেন। এটাই হচ্ছে প্রত্যেক মানব জীবনের বা প্রত্যেক জীবের ক্ষেত্রে এটাই কিন্তু মেন বৈশিষ্ট্য। কিন্তু আপনার জীবনের অষ্টম ভাব, আপনার জন্মছকের অষ্টম ভাব বলে দেবে যে আপনার শেষ জীবনে গিয়ে তার সম্ভাব্য মৃত্যুর কারণ কি হতে পারে। আজকে আমরা বলবো এই সম্ভাব্য মৃত্যুর কারণ কি ধরনের হতে পারে। কারোর ক্ষেত্রে দেখা গেল যে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন, কারোর ক্ষেত্রে দেখা গেল এমন কিছু সিমটম শরীরে আসছে তার কারণে হয়তো মৃত্যু হতে পারে। এটা শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু এটা বাস্তব, এবং এটা অপ্রিয় হলেও এটাই সত্যি যে প্রত্যেক জীবের জন্মের পরে কিন্তু তার আবার মৃত্যু হবেই। হয়তো কোনো মানুষ বা কোনো জীব একটা নির্দিষ্ট সময়ের পরে তার হয়তো একটা মানুষ জীবন, যদি আমি বলি মানুষ জীবনে হয়তো কারোর 80 বছর, কারোর 90 বছর, কারোর 100 বছর, কারোর 120 বছর পর্যন্ত বাঁচতে পারে। বিগত দিনে আমরা দেখেছি অনেক মানুষ তারা 120 বছর পর্যন্ত বয়সে তারা কিন্তু বেঁচে ছিল। তাহলে এখন সেই জায়গাটা ধীরে ধীরে লোপ পাচ্ছে, কারণ আমাদের খাওয়া দাওয়া, আমাদের লাইফস্টাইল সেই জায়গাটাকে রিডিউস করছে, অর্থাৎ তার যে সময়কালটাকে রিডিউস করে দেওয়া হচ্ছে। অর্থাৎ তার দেখা গেলো যে সেই জেনারেশন হয়তো এক সময় 100 বছর বেঁচেছে, তার ঠাকুর দাদা হোক, তার যারা পূর্বপুরুষ ছিলেন, তার এখন বর্তমানে সেই জায়গাটা হয়তো 20 বছর কমে গেছে। তার এই লাইফস্টাইল, এইগুলো কারণ, এবং তার সঙ্গে সঙ্গে প্রকৃতিগত কিছু বৈসাদৃশ্যের কারণে। তার এখন আমরা যেটা আলোচনার সেটা হচ্ছে আপনার অষ্টম ভাব। আপনার অষ্টম ভাব বলে দেবে আপনার জীবনের আয়ু কতদিন আছে। আপনার অষ্টম ভাব বলবে যে আপনার শেষ জীবনে, অর্থাৎ আপনার মৃত্যুটা কি ধরনের হতে পারে। আপনার অষ্টম ভাব বলবে আপনার জীবনের দুর্দশাগ্রস্ত আসবে কিনা, কারণ অষ্টম ভাব হলে
আমরা বলি দুস্থান। যেমন দ্বাদশ ভাব আমরা বলি মোক্ষ লাভ, দ্বাদশ স্থানও কিন্তু দুস্থান। ষষ্ঠ ভাব আপনার রোগ ব্যাধি, সেটাও কিন্তু দুস্থান। তাহলে এই তিনটে ভাবের মধ্যে আপনার আয়ুর স্থানকে ইন্ডিকেশন করে অষ্টম ভাব, এবং এই অষ্টম ভাবের অধিপতি নবাংশ চার্টে গিয়ে, কারণ নবাংশ চার্ট D9 একটা চার্ট তৈরি হয়, সেই D9-এর কানেকশান পাবে এবং সেই D9-এর কোন রাশিতে গিয়ে অবস্থান করছে এবং অষ্টম ভাবটা কোন রাশি আপনার হচ্ছে, সেই অনুযায়ী আপনার, অর্থাৎ সেই রাশির প্রকৃতি অনুযায়ী আপনার মৃত্যু যোগটা আসতে পারে। সেটাকে বলা হয় সম্ভাব্য মৃত্যু যোগ। তাহলে আপনার যদি কোনো কারণে, আমি আজকে বলবো যে একদম মেষ রাশির থেকে শুরু করে, অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে অষ্টম রাশি বা আপনার লগ্নের সাপেক্ষে অষ্টম রাশিটা যদি মেষ রাশি হয়, তাহলে আপনার ক্ষেত্রে, আবার বলছি, আপনার লগ্নের সাপেক্ষে অষ্টম রাশিটা যদি মেষ রাশি হয়, বা আপনার যে অষ্টম রাশি হয়েছিল সেই অষ্টম রাশির অধিপতি যদি নবাংশ চার্টে মেষ রাশিতে গিয়ে অবস্থান করে, তাহলে আপনার মৃত্যু যোগ যেগুলো হবে সেটা হচ্ছে মেষ রাশিতে যদি অবস্থান করে তারা, তাহলে বা সেই মেষ রাশি কানেক্টেড হয় বা ক্যালকুলেশনে যদি মেষ রাশিটা আসে, তাহলে আপনার মৃত্যুর যোগ হচ্ছে, বলা হচ্ছে শেষ বয়সে জ্বরে আসন্ন হয়ে যাওয়া, আপনার ক্ষেত্রে কোনো বিষক্রিয়া হওয়া বা কোনো রকমের পয়জন আপনার ক্ষেত্রে দেখা গেলো যে কোনো সমস্যা তৈরি করছে, বা কোনো ধরনের দেখা যাচ্ছে যে আপনি কোনো দুরারোগ্যের আক্রান্ত হয়েছেন এবং সেটা দিনের পর দিন সেটা ক্ষত দিনের পর দিন বেড়ে যাচ্ছে, বা আপনার যে ভাইরাস আপনাকে অ্যাটাক করেছে সেটা দিনের পর দিন আপনার শরীরে বেড়ে যাচ্ছে, তাহলে সেটা ওই সেই বিষক্রিয়া। এবং তার সঙ্গে সঙ্গে বলছে পাকস্থলী, লিভার সংক্রান্ত সমস্যা হতে পারে, বা আপনার ক্ষেত্রে পিত্ত সংক্রান্ত কোনো সমস্যায় আপনি শেষ বয়সে গিয়ে ভুগতে পারেন এবং তার কারণে আপনার মৃত্যু হতে পারে। সেটা হতে পারে আপনার জীবনের, সেটা আপনার দশা অন্তর্দশা, আপনার ক্ষেত্রে আপনার জন্মছকের কানেকশান হতে পারে, আপনার হয়তো 90 বছর বয়সে, 95 বছর বয়সে, 101 বছর বয়সে, 105 বছর বয়সে, বা যে কোনো একটা আপনার রাশির সাপেক্ষে সেগুলো ক্যালকুলেশন হবে। তাহলে এইগুলো হচ্ছে বললাম, এটা যদি মেষ রাশিতে কানেক্টেড হয়। ঠিক এই রকমই বৃষ রাশিতে যদি কানেক্টেড হয়, অর্থাৎ আপনার অষ্টম রাশি যদি বৃষ রাশি হয়, আপনার অষ্টম রাশির অধিপতি যদি নবাংশ চার্টে বৃষ রাশিতে গিয়ে অবস্থান করে, তাহলেও কিন্তু আপনার জীবনের শেষ বয়সের যে সম্ভাব্য মৃত্যু যোগটা আপনার ক্ষেত্রে যেটা আসতে পারে, সেটাকে বলা হচ্ছে যে দেহের, দেখা গেলো দেহ কোনো কারণে আপনার যে রক্তের কোনো রকমের ইনফেকশন হয়ে যাওয়া, রক্ত সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হওয়া, এবং তার সঙ্গে সঙ্গে কোনো কফ জাতীয়, অর্থাৎ আপনার কোনো লাংসের কোনো রকমের সমস্যা তৈরি হওয়া, বা কোনো ধরনের দেখা গেলো গ্যাস অম্বল, অ্যাসিডিটি, এগুলো সাধারণত এই ধরনের জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে কখনো কখনো এদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কোনো দুর্যোগ, হঠাৎ করে রাস্তাঘাটের কিন্তু অ্যাক্সিডেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে অপারেশন করানো হয়েছে, দেখা হলো সেই অপারেশনটা সাকসেসফুল হচ্ছে না, বা অপারেশনের কারণে কিন্তু দেখা গেলো কোনো একটা জিনিস আপনার একটা খুব ভয়ানক কিছু পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা ইন্টারনাল অর্গানে, এবং সেটাকে অপারেশন করতে গিয়েও সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হতে পারে। তাহলে এগুলো সম্ভাব্য কারণ বলা হচ্ছে আপনার মৃত্যুর। সেটা আপনার যে বয়সে হবে, আপনার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে হবে। সেটা আবার বলছি, সেটা হতে পারে আপনার 90, সেটা হতে পারে 100, সেটা হতে পারে 110, এগুলো হতে পারে। কিন্তু এরপরে ঠিক বলবো যে আপনার রাশির সাপেক্ষে, আবার বলছি, আপনার লগ্নের সাপেক্ষে অষ্টম ভাবের অধিপতি বা অষ্টম রাশিটা যদি মিথুন রাশি হয়, বা অষ্টম ভাবের অধিপতি যদি মিথুন রাশিতে গিয়ে নবাংশ চার্টে গিয়ে অবস্থান করেন, বা নবাংশ চক্রে গিয়ে অবস্থান করে, তাহলে আপনার ক্ষেত্রে কি হতে পারে, কি ধরনের সম্ভাব্য রোগগুলো আসতে পারে শেষ বয়সে। বলছে কফ জমে যেতে পারে শরীরে, তার সঙ্গে সঙ্গে আপনার হাঁপানি তৈরি হতে পারে, হাঁপানির জায়গাটা তৈরি হতে পারে, অর্থাৎ
যেটাকে বলা হচ্ছে যে লাংস রিলেটেড, ফুসফুস সংক্রান্ত কোনো ক্রনিক ডিজিজ আপনার দেখা দিতে পারে, এবং অতিরিক্ত মাথা গরম আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, এবং কোনো রকমের অপারেশনের কারণেও আপনার কিন্তু শারীরিক যেটা বলা হচ্ছে যে মৃত্যু, অর্থাৎ সম্ভাব্য মৃত্যু হতে পারে। তাহলে এগুলো মিথুন রাশিতে যদি অষ্টম ভাব গিয়ে অবস্থান করে, বা অষ্টম ভাবের অধিপতি যদি মিথুন রাশিতে গিয়ে নবাংশতে কানেক্ট হয়, তাহলে এটা হয়। কিন্তু এর সঙ্গে সঙ্গে বলবো কর্কট রাশি যদি হয় তাহলে কি হবে। বলছে কর্কট রাশি যদি এই ধরনের কানেকশন পায়, অষ্টম ভাবের অধিপতি বা অষ্টম ভাব বা অষ্টম ভাবের অধিপতি নবাংশতে কর্কট রাশিতে কানেক্টেড হলে বলছে এদের মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়, অর্থাৎ মাথায় ধরে রাখতে পারে না, অর্থাৎ এদের বুদ্ধি ধরে রাখতে পারে না, কখনো কখনো ভুল বোঝে। শেষ বয়স, আমি আবার বলছি কিন্তু শেষ বয়সে গিয়ে এগুলো সাধারণত এই সিমটমগুলো লক্ষ্য করা যায়, অর্থাৎ কোনো রকমের তাদের সেন্স কাজ করে না। এবং কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে এদের যে বিভিন্ন ধরনের বিভিন্ন পেটের কিছু সমস্যা তৈরি হয়, কিছু কিছু ক্ষেত্রে কিডনি নিয়ে কিছু সমস্যা তৈরি হয়, এবং বিশেষ করে মাথার সমস্যাটা এদের বেশি দেখা গেছে। তাহলে এগুলো বললাম মিথুন রাশি, কর্কট রাশি, অর্থাৎ কর্কট রাশিতে যদি অষ্টম ভাবের কানেকশান পায়। ঠিক এই রকমই সিংহ রাশিতে যদি আপনার অষ্টম ভাব বা অষ্টম ভাবের অধিপতি নবাংশ চাটে গিয়ে যদি সিংহ রাশিতে গিয়ে অবস্থান করে, তাহলে বলা হচ্ছে এই সকল জাতক জাতিকার স্ট্রোক, অর্থাৎ হঠাৎ করে ব্লাড প্রেশার হাই হয়ে গিয়ে মাথায় কোনো রকমের কোনো নার্ভের ক্ষতি হতে পারে, প্যারালাইসিস হয়ে যেতে পারে, কোনো ধরনের বিষক্রিয়ায় এদের সমস্যা হতে পারে, বা কোনো ধরনের দেখা হলো জ্বর, স্বাভাবিক একটা সাধারণ জ্বর কারণে সেই জ্বরটা ঠিকমতো সঠিক ট্রিটমেন্ট না করার কারণে হতে পারে। আবার কখনো কখনো অপারেশনের কারণেও কিন্তু এদের মৃত্যুর সম্ভাব্য কারণ হতে পারে। এরপরে ঠিক কন্যা রাশির ক্ষেত্রে কি হতে পারে। কন্যা রাশি অবশ্যই বলবো, কারণ কন্যা রাশির জাতক জাতিকারা এক ধরনের, কন্যা লগ্নের জাতক জাতিকারা এক ধরনের, কিন্তু অষ্টম ভাব অর্থাৎ আপনার রাশির অষ্টম ভাব যদি কন্যা রাশি হয় এবং তার সঙ্গে সঙ্গে আপনার ওই কন্যা রাশি অর্থাৎ অষ্টম ভাবের অধিপতি যদি নবাংশ চাটে কন্যা রাশিতে গিয়ে অবস্থান করে, তাহলে আপনার যে মৃত্যুর সম্ভাব্য কারণ হয় সেটা হচ্ছে হয় পাকস্থলীতে বা লিভারের এর কোনো সমস্যা তৈরি হতে পারে, বা কোনো কোনো ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে গাইনোলজিক্যাল কোনো প্রবলেম বা ইন্টারনাল অর্গান রিলেটেড কোনো প্রবলেম তৈরি হয়ে যেতে পারে, বা কখনো কখনো কোনো উচ্চ স্থান থেকে হঠাৎ করে পড়ে গিয়ে আপনার দুর্ঘটনার কারণে মৃত্যু হতে পারে। এটা যদি কন্যা রাশিতে গিয়ে আপনার ভাবের অষ্টম ভাবের অধিপতি কানেক্টেড হয়, বা অষ্টম ভাবের অধিপতি যদি নবাংশ জাটেতে কন্যা রাশিতে গিয়ে অবস্থান হয়, তাহলে আমি একটু ঘুরিয়ে বলছি, কিন্তু এটা অবশ্যই আপনাদের জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে এগুলো ক্যালকুলেটেডের বিষয়। এবং এরপরে বলবো তুলা রাশিতে যদি আপনার অষ্টম রাশির অধিপতি গিয়ে অবস্থান করে, অর্থাৎ তুলা রাশিতে যদি আপনার অষ্টম ভাবের অধিপতি হয় তুলা রাশি, এবং তার তুলা রাশি যদি আপনার অষ্টম ভাব হয় এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবের এই অধিপতি তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র, এবং সেই শুক্র যদি নবাংশ চাটেতে গিয়ে দেখা গেল তুলা রাশিতে অবস্থান করছে, বা আপনার যে অষ্টম ভাবের অধিপতি সে নবাংশ চাটেতে গিয়ে তুলা রাশিতে গিয়ে অবস্থান করছে, যদি হয় তাহলে সম্ভাব্য যে মৃত্যুর যোগগুলো আপনার আসতে পারে, তাহলে বলছে মানসিক বিকৃতি হতে পারে, অর্থাৎ হঠাৎ হঠাৎ দেখবেন যে আপনার মানসিক বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে, এবং এই মানসিক সমস্যার কারণে সবার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না, এবং বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। কোনো কোনো সময় আপনি মনে রাখতে পারছেন না, এবং অনেক মানুষ হয়তো আপনাকে পাগল বলছে। তাহলে এই রকম পরিস্থিতি আপনার জীবনে আসতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে বলছে যে এদের ক্ষেত্রে সাধারণত একটা জ্বর শেষ বয়সে সম্ভাব্য মৃত্যুর কারণ, আমি আবার বলছি, জ্বর বা কোনো টাইফয়েড জাতীয় কোনো ধরনের জ্বর বা এই ধরনের কোনো ক্রিটিক্যাল জ্বর এ আক্রান্ত হয়ে এই সকল জাতক জাতিকারা
শেষ বয়সে কিন্তু তাদের সম্ভাব্য মৃত্যুর কারণ হয়। এবং এরপরে যদি আপনার অষ্টম ভাবটা বৃশ্চিক রাশি হয় বা অষ্টম ভাবের অধিপতি যদি বৃশ্চিক রাশিতে গিয়ে অবস্থান করে, তাহলে আপনার সম্ভাব্য যে মৃত্যুর কারণগুলো হবে, যে রোগগুলো আপনার জীবনে আসতে পারে, সেটা হচ্ছে জন্ডিস। সর্বপ্রথম লিখে রাখুন, জন্ডিস। তারপরে আপনার বিভিন্ন ধরনের দেখবেন যে কোনো কোনো সময় আপনার শারীরিক ক্ষত তৈরি হচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো দেখা গেলো এমন কিছু ক্রনিক ডিজিজ তৈরি হয়ে গেছে যেটা আর সারবে না, এবং যেটা আমরা সাধারণত এখনকার জীবনে যেটা দেখা যায় যে দুরারোগ্য রোগ, ক্যান্সারের মতো সেই রকম রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন যদি আপনার অষ্টম ভাবটা, আবার বলছি, বৃশ্চিক রাশি হয় বা অষ্টম ভাবের অধিপতি নবাংশ চাটে গিয়ে বৃশ্চিক রাশিতে অবস্থান করে। তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আপনি লক্ষ্য করবেন। যদি ধনুরাশিতে, অর্থাৎ আপনার অষ্টম ভাবটা যদি ধনুরাশি হয়, অর্থাৎ আপনার অষ্টম ভাবটা যখন ধনুরাশি হবে, তাতে কিন্তু জেনারেলি আপনার যে রাশি হবে বা লগ্ন হবে সেটা হচ্ছে বিষ লগ্ন হবে। মানে এটা আমি আবার যদি বিষ নিয়ে আসি তাহলে এখানে সব ঘেটে যাবে, সেই জন্য বলছি না। কারণ আপনার লগ্নের সাপেক্ষে অষ্টম ভাব যদি ধনুরাশি হয়, এবং তাছাড়াও দেখা গেল আপনার যে অষ্টম ভাবটাও যে সেই রাশির অধিপতি ধনুরাশিতে গিয়ে নবাংশ চাটেতে গিয়ে অবস্থান করেছে, তাহলেও জানবেন আপনার ক্ষেত্রে আপনার যে মৃত্যুর যোগ তৈরি হবে সেটা হচ্ছে, বলছে জলের কারণে আপনার মৃত্যু। অনেক সময় দেখবেন যে জলে ডুবে মারা গেছে, অর্থাৎ জলে ডোবা বা জলের কারণে আপনার মৃত্যুর যোগ হতে পারে, সম্ভাব্য মৃত্যুর যোগ। কখনো কখনো দেখা গেল কোনো অস্ত্রের আঘাতে আপনার মৃত্যু হয়ে যেতে পারে, কোনো দুর্ঘটনার কারণে আপনার মৃত্যু হতে পারে। এটা আবার বলছি কিন্তু সম্ভাব্য মৃত্যুর কারণ শেষ বয়সে। আবার কখনো কখনো বলছে যে আপনার লাংস বা ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যার কারণেও তৈরি হতে পারে আপনার মৃত্যু। তাহলে এইগুলো কিন্তু সাধারণত হয়, এবং সেটা যদি আপনার ধনুরাশিতে অষ্টম ভাব অধিপতি হয়, ধনুরাশি, এবং ধনুরাশিতে গিয়ে অষ্টম ভাবের অধিপতি নবাংশতে গিয়ে কানেক্টেড হয়। এরপরে বলবো মকর রাশি, অর্থাৎ অষ্টম ভাবের অধিপতি নবাংশতে যদি মকর রাশিতে গিয়ে অবস্থান করে, বা মকর রাশিটা যদি আপনার অষ্টম ভাব হয়, তাহলে আপনার ক্ষেত্রে মৃত্যুর যে যোগগুলো তৈরি হবে সেটা দেখা গেল যে আপনার সারা জীবন, শেষ বয়সটা হয়তো আপনার জেলেই শেষ জীবনটা কাটাতে হলো, অর্থাৎ জেল হয়ে যেতে পারে। আপনার দেখা গেলো যে আপনার কিছু সাজা হলো, কিছু আপনি দোষারোপ, কিছু দোষ করেছেন, কিছু খারাপ কিছু করেছেন, তার জন্য যে সাজা আপনাকে ঘোষণা করেছে, এবং যাবজ্জীবন আপনার কিন্তু জেল হয়ে গেছে। এবং সেই বলছে শেষ বয়সে আপনার জেলে কিন্তু বা রাজরোষে আপনার মৃত্যু হতে পারে, সেটা বিভিন্নভাবে হতে পারে। অর্থাৎ আমি শুধু জেল বললাম এটা না, তা দেখা গেলো যে আপনার ক্ষেত্রে ফাঁসি, অনেক সময় দেখা গেছে বিগত দিনে ফাঁসির চলন ছিল, তাহলে ফাঁসির কারণে হতে পারে। বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো এই রাজরোষের বিভিন্ন যে কারণগুলো হয় সেগুলোর কারণে আপনার মৃত্যুর যোগ হতে পারে, মানসিক বিকৃতি হতে পারে। মকর রাশিতে যদি আপনার অষ্টম ভাব হয় বা অষ্টম ভাবের অধিপতি নবাংশতে যদি মকর রাশিতে কানেক্ট হয়, তাহলে বলছে যে আপনার মস্তিষ্ক বিকৃতি হতে পারে, মাথা খারাপ হয়ে যেতে পারে, ভুল বকতে পারেন আপনি। শেষ বয়সে সম্ভাব্য মৃত্যুর কারণগুলো নিয়েই কিন্তু আজকের আলোচনা করছি, এবং কোথাও না কোথাও বড় রকমের একটা আঘাতের কারণে আপনার মৃত্যু হতে পারে। এবং যদি আপনার ওই অষ্টম ভাবে গিয়ে কোনো অশুভ গ্রহ অবস্থান করে, দেখা গেলো কেতু গিয়ে অবস্থান করছে, শনি গিয়ে অবস্থান করছে, তাহলে জানবেন যে কেতু যদি অবস্থান করে তাহলে কোনো দেখা গেলো যে বিষধর প্রাণী, বিষধর জীব আপনাকে দংশন করতে পারে, কামড়ে দিতে পারে, তার কারণে আপনার বিষ আপনার শরীরে দিয়ে দিতে পারে। অর্থাৎ সাপের জন্য বা কোনো বিষক্রিয়ার মাধ্যমে কোনো প্রাণীর থেকে আপনার শরীরে বিষক্রিয়া তৈরি হয়ে যেতে পারে, এবং তার কারণে আপনার মৃত্যু হতে পারে। এটা সম্ভাব্য কারণ। এবং তার সঙ্গে সঙ্গে
সর্দি কাশি শ্বাসকষ্ট এগুলো কিন্তু মকর রাশিতে যদি অষ্টম ভাব কানেক্ট হয় এবং নবাংশ চাটে যদি নবাংশের ভাবের অধিপতিও যদি ওই অষ্টম ভাবে গিয়ে এই মকর রাশিতে গিয়ে অবস্থান করে তাহলে কিন্তু এটা সাধারণত দেখা যায়। এরপরে বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু আবার বলছি, কুম্ভ রাশির ক্ষেত্রে সর্পদংশন, জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট এবং কোনো আচমকা কোনো প্রাণী আপনাকে আঘাত করে মৃত্যু আপনার হতে পারে। কোনো দেখা গেলো আপনি ফরেস্টে গেছেন বা আপনি কোনো জঙ্গলে গিয়ে আপনি কোনো দৃশ্য দেখছেন, হঠাৎ করে পিছন থেকে কোনো প্রাণী, সে বাঘ হতে পারে, সে যে কোনো হতে পারে, সে আপনাকে আঘাত দিয়ে তাকে মৃত্যুবরণ হতে পারে। তাহলে এগুলো কিন্তু কুম্ভ রাশির জন্য অবশ্যই কিন্তু পাওয়ারফুল কানেকশন এবং সম্ভাব্য কারণ মৃত্যুর হতে পারে। এরপরে বলছে মীন রাশি, অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে, আপনার লগ্নের সাপেক্ষে অষ্টম ভাব যদি মীন রাশি হয় বা আপনার অষ্টম ভাবের অধিপতি যদি নবাংশ চাটে গিয়ে মীন রাশিতে গিয়ে অবস্থান করে, তাহলে আপনার যে সম্ভাব্য মৃত্যুর কারণ শেষ বয়সে হবে সেটা বলছে সর্পদংশন, সাপের দ্বারা আপনি মৃত্যুর যোগ আপনার আসতে পারে। কোনো ভ্রমণের উদ্দেশ্যে গেছেন, হঠাৎ করে সেখানে আপনার হঠাৎ কোনো দুর্যোগের কারণে আপনার সেখানে মৃত্যু হতে পারে। বর্ষার বাদলের সময় হঠাৎ করে বজ্রাঘাতে মৃত্যু হতে পারে। কোনো ঝড় বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনার মৃত্যু হতে পারে। কোনো নৌকা ডুবির মাধ্যমে, নৌকায় করে কোথায় জলাশয়ে কোথায় বেড়াতে গেছেন, নৌকায় আপনার ডুবে গিয়ে মৃত্যু হতে পারে, বা কোনো যন্ত্রর দ্বারা, অর্থাৎ কোনো বড় কোনো রকমের ভারী কোনো বস্তুর আঘাতে আপনার মৃত্যু হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো বিশেষ করে কোনো বিষক্রিয়ার মাধ্যমেও আপনার মৃত্যুগুলো হতে পারে। তাহলে এই হলো মীন রাশির ক্ষেত্রে মীন রাশি। আবার বলবো রাশিগুলো যেমনগুলো বললাম, আপনার লগ্নের সাপেক্ষে অষ্টম ভাব যদি ওই নির্দিষ্ট রাশিটা হয় এবং আপনার লগ্নের সাপেক্ষে যদি আপনার যে অষ্টমপতি হবে সেই অষ্টমপতির যে অধিপতি সে যদি নবাংশ চাটেতে গিয়ে ওই নির্দিষ্ট রাশিতে গিয়ে অবস্থান করে, তাহলে ওই রাশির সাপেক্ষে আপনার যে মৃত্যুর যোগটা, সম্ভাব্য মৃত্যুর যে কারণগুলো হবে সেইগুলো নিয়েই কিন্তু আজকে বলতে থাকলাম। কিন্তু আবার বলছি, এটা চলছে শ্রাবণ মাস এবং এই শ্রাবণ মাসের সব সময় প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ খুব শুভ এবং এই নির্দিষ্ট সময়ে আমরা স্বয়ং মহাদেবকে তুষ্ট করার চেষ্টা করি, কারণ আমাদের জীবনে আমাদের আয়ুকে বৃদ্ধি করার জন্য, আমাদের বিভিন্ন দুর্দশা, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে থাকি, সেই মহাদেবকে তুষ্ট করে, শিবকে তুষ্ট করে আমাদের জীবনের যাতে স্মুথলি চলে এবং নির্দিষ্ট আয়ু পর্যন্ত যেন ভালোভাবে বেঁচে থাকতে পারি তার জন্য বিভিন্ন ক্রিয়া করি। তাই তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ক্রিয়া যেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ। আপনি প্রত্যেকটা দিন শ্রাবণ মাসের সকালবেলা, সকাল 6টার থেকে 9টার মধ্যে স্নান করে শুদ্ধ বস্ত্রে আপনি যদি শিবের পুজো করতে পারেন এবং সেখানে শিবের যথাযথ পুজো এবং তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন 108 বার করে, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রেও কিন্তু আপনার জীবনের অনেক সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, আর্থিক সমস্যা, সেগুলো কিন্তু কিছুটা রেহাই পাবেন। কারণ মহামৃত্যুঞ্জয় মন্ত্র এমন একটা মন্ত্র যেটা কিন্তু অবশ্যই খুব পাওয়ারফুল। তা যাই হোক, সমস্যা থাকবে এবং সেই সমস্যার সঠিক সমাধান রয়েছে। আপনার জীবনে যে সমস্যাগুলো আসছে সেই সমস্যা দেখা গেল গ্রহ নক্ষত্রের কারণে হচ্ছে, বা কোনো রকমের কোনো অসৎ উদ্দেশ্যে কেউ আপনার উপর ক্ষতি করার চেষ্টা করছে, যেটা শত্রুতার কারণে হয়। তাহলে এগুলোর প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন রয়েছে, যে সঠিক প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন নিলে আপনি ওইখান থেকে বেরিয়ে এসে আপনার নির্দিষ্ট যে লক্ষ্য সেই লক্ষ্য অবশ্যই পূরণ হবে। কারণ বিগত দিনে অনেক মানুষ আমার কাছে এসছে, তারা আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো জায়গায় আছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো আছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, শুনতে থাকুন বিগত দিনে যারা এসেছিল কতটা ভালো জায়গায় আছে। নমস্কার।
ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি।
তারপর আমার চাকরি লাইনে আসা। তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সে মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট
আমি তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি হ্যাঁ দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।